রহমানির রহিম। আমি আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি বেলিয়ান লাভস উইথ মি এর লেকচার অন চ্যাপ্টার 79 ইউরেথ্রা এন্ড পেনিস। আমরা দেখতে দেখতে আজকে নবম চ্যাপ্টার পড়ছি বেলিয়ান লাভস এর, এবং আমি অ্যাক্সিস মেডিকেল স্কুলকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাকে এই করোনাকালীন সময়ে এই একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। আমি আসলে যে উদ্দেশ্য নিয়ে এটা শুরু করেছি যে আমাদের মেডিকেল স্টুডেন্টরা যেন তাদের টেক্সট বুক হিসাবে যে বইটাকে নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের সকল মেডিকেল ইনস্টিটিউট থেকে, সেই বেলিয়ান লাভসটা যেন পড়তে শুরু করে বা পড়তে পছন্দ করে, তাদেরকে কিছুটা সাহায্য করার জন্যই আমার এই উদ্যোগ। এবং আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা আমার এই লেকচারগুলো শুনছেন, এবং যেটা আমার ধারণার চেয়ে অনেক বাইরে যে এত বেশি সংখ্যক স্টুডেন্ট শুনছেন। সো এই জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। একটা জিনিস আমি আমার স্টুডেন্টদেরও অনেক সময় বলি যখন সরাসরি ক্লাস নেই মেডিকেল কলেজে, আমাদের আর্মিতে মেডিকেল কলেজে, যে আপনারা যারা ডাক্তারি পড়তে আসছেন তারা আপনাদের ফ্যামিলির সবচেয়ে ভালো এবং মেধাবী ছাত্রছাত্রী। আপনারা আপনাদের সমাজ, আপনাদের গ্রাম, আপনাদের শহর সবচেয়ে ভালো ছাত্রছাত্রী। সো এটা মনে রেখেই আপনারা ভবিষ্যতে চলবেন। আমাদের সমাজে অন্যদিকে কি হলো সেটা অনেক সময় আমাদেরকে আসলে মানে তার সঙ্গে যেন আমরা আমাদেরকে সবসময় তুলনা না করি। সো তারই অংশ হিসাবে আমি মনে করি যে আমাদের এই মেডিকেল এডুকেশন আমাদেরকে নিজেকে তৈরি করতে হবে, যেন আমরা পড়াশোনাটা এমন একটা পর্যায়ে করি যেন আমরা আমাদের সমাজ, আমাদের ফ্যামিলি, আমাদের সোসাইটিকে আমরা সার্ভ করতে পারি। সো আমি আজকেও এই চ্যাপ্টারে বেশ কয়েকটা ডিজিজ নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। যেমন আমি যদি চ্যাপ্টার 79 ইউরেথ্রা এন্ড পেনিস এর লার্নিং অবজেক্টিভস এর দিকে তাকাই, তাহলে দেখব যে এখানে আমরা কিছু কমন কনজেনিটাল অ্যানোমালিস অফ দ্য ইউরেথ্রা, অর্থাৎ আমরা ইউরেথ্রা এবং পেনিস তার কিছু ডিজিজ নিয়ে আলোচনা করব। সো প্রথমে যেটা আসবে ইউরেথ্রার কিছু কনজেনিটাল অ্যানোমালিস, তারপরে আসবে ইউরেথ্রাল ট্রমা, ইউরেথ্রাল স্ট্রিকচার, ফাইমোসিস, দেন ইরেকটাইল ডিসফাংশন অফ ম্যান অ্যান্ড কমন ডিজিজ অফ দ্য পেনিস এবং ইউরেথ্রা। এর বাইরেও অনেকগুলো ডিজিজ নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। সো এগুলো হলো মোস্ট কমন। সো আমি এর মধ্যেই, আর তার সঙ্গে আছে সার্কামসেশন। সো আমি কমন ডিজিজ গুলো নিয়ে আলোচনা করব আজকে। আর কিছু কিছু ডিজিজ যেগুলো আমি হয়তো মিস করে যাব, আপনারা ওগুলোর ডিটেলস যদি নাও পড়তে পারেন অন্তত নামগুলো পড়ে রাখবেন। যেমন কনজেনিটাল অ্যানোমালিস অফ দ্য ইউরেথ্রা, এর 3টা অথবা 4টা ডিজিজের নাম। এর মধ্যে যেমন আছে পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ, এর মধ্যে আছে আপনার হাইপোস্পিডিয়াস, ইপিস্পিডিয়াস। হয়তো আমি হাইপোস্পিডিয়াস নিয়ে আলোচনা করব, কিন্তু যখন স্যার প্রশ্ন করবে যে ইউরেথ্রার কয়েকটা কনজেনিটাল অ্যানোমালিসের নাম বলো, তখন আমরা যেন অন্তত 3টা 4টা বা 5টা নাম আমরা যেন বলতে পারি, একটা বলে যেন আমরা থেমে না যাই। হ্যাঁ, সো আমরা এই চ্যাপ্টারে অনেকগুলো ডিজিজ সম্পর্কে ছোট 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 করে লেখা আছে। আমরা ডিজিজের অন্তত নামগুলো মনে রাখার চেষ্টা করব, তার মধ্যে কমন ডিজিজ গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। এবং আমি আশা করি যে আপনাদের সঙ্গে আমি ভবিষ্যতেও থাকবো, এবং ভবিষ্যতে যদি আমি ইন্ডিভিজুয়াল ডিজিজ নিয়ে আবার আলোচনা করি তখন হয়তো আমি আরো ডিটেলস আলোচনা করতে পারবো। ইনিশিয়ালি আমার যেটা টার্গেট সেটা হলো বেলিয়ান লাভসের মোটামুটি কমন যেগুলো প্রয়োজন হয় আমাদের এমবিবিএস অথবা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে, এগুলো সম্পর্কে একটু জেনারেল ধারণা নিয়ে যাওয়া, যার কারণে প্রতিদিন হয়তো আমি 4টা বা 5টা ডিজিজ সম্পর্কে খুব দ্রুত আলোচনা করে যাচ্ছি। হ্যাঁ, আপনারা ধীরে ধীরে পড়তে থাকেন, একসময় দেখবেন যে এই বইটার ভাষার সঙ্গে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন তখন বইটা পড়তে ভালো লাগবে। এবং এই বইতে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোই আসলে মোস্ট কমনলি স্যাররা পরীক্ষায় আমাদেরকে জিজ্ঞাসা করে থাকে। সো অন্যান্য চ্যাপ্টারের মতো এখানেও প্রথমে মেল ইউরেথ্রার একটা অ্যানাটমি সম্পর্কে বলা আছে, আর পরবর্তীতে ফিমেল ইউরেথ্রার একটা অ্যানাটমি সম্পর্কে বলা আছে। যেহেতু মেল ইউরেথ্রার ডিজিজ গুলাই মোস্ট কমন এবং পরীক্ষায় আসে, সো মেল ইউরেথ্রার অ্যানাটমি সম্পর্কে ছোট্ট যতটুকু আছে তার মধ্য থেকে আমি গুরুত্বপূর্ণ একটা অংশ তুলে নিয়ে আসছি।
এখানে হলো যে হোয়াট ইজ দ্য ইউরেথ্রা, মেল ইউরেথ্রা ডেফিনেশন সম্পর্কে বলা আছে। এটা একটা টিউবুলার স্ট্রাকচার, হ্যাঁ, এবং কোথা থেকে কোথায় পর্যন্ত এক্সটেন্ড হয়, ব্লাডার নেক থেকে টিপ অফ দ্য গ্ল্যান্স পেনিস, অর্থাৎ এক্সটার্নাল ইউরিনারি মিউটাস অর্থাৎ অথবা এক্সটার্নাল ইউরেথ্রাল মিউটাস, আমরা যেভাবেই বলি না কেন। সো এটা হলো মেল ইউরেথ্রা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, মেল ইউরেথ্রাকে 4টা ভাগে ভাগ করা হয়, এটা আমাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ, এগুলো হলো ফ্রম প্রক্সিমাল টু ডিস্টাল, অর্থাৎ প্রক্সিমাল থেকে ডিস্টালের দিকে এগুলো, এই 4টা ভাগ হলো একটা প্রোস্টেটিক ইউরেথ্রা, মেমব্রেনাস ইউরেথ্রা, বালবার ইউরেথ্রা এবং পেনাইল ইউরেথ্রা। সো আমরা এই 4টা ভাগ আমাদেরকে মনে রাখতে হবে। আমরা কিছুক্ষণ পরে যখন ইউরেথ্রোগ্রাফি দেখব, তখন আমরা এই 4টার কোনটা কতটুকু পরিমাণ আমরা আরো ভালো করে বুঝতে পারবো। সো 4টা মেল ইউরেথ্রা, 4টা অংশ, একটা হলো প্রোস্টেটিক ইউরেথ্রা, মেমব্রেনাস ইউরেথ্রা, বালবার ইউরেথ্রা এন্ড পেনাইল ইউরেথ্রা। আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ আমরা বা গুরুত্বপূর্ণ একটা অ্যানাটমি আমরা পাবো, সেটা হলো ভেরুমেন্টাম বা ভেরু, ভেরুমেন্টাম বা ভেরু। ওকে, এখানে ভেরুমেন্টাম সম্পর্কে যেটা বলা আছে, একটা স্মল হিলক অফ টিস্যু, যেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা যখন টিউআরপি করি, আমরা যখন প্রোস্টেট পড়বো তখন এটা সম্পর্কে পড়বো। ইউরোলজিস্টরা এটাকে একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হিসাবে ইউজ করে, গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হিসাবে ইউজ করে ভেরুমেন্টাম, আমরা নামটা মনে রাখি আপাতত। নেক্সট আমরা আসি, এই যে বলেছিলাম কনজেনিটাল অ্যানোমালিস অথবা কনজেনিটাল ডিজিজ অফ দা ইউরেথ্রা এবং মেল ইউরেথ্রা। হ্যাঁ, তার মধ্যে কি আছে, প্রথম যে ডিজিজটার কথা বলা আছে সেটা হলো পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ। এটা অনেক সময় শর্ট নোটস হিসাবে আসে, এটা শর্ট নোটস হিসাবে আসে। সো আমরা অল্প কিছু ইনফরমেশন এটা সম্পর্কে জেনে রাখবো। যে কোনো ডিজিজ সম্পর্কে আমরা যখন পড়বো, তখন আমাদেরকে আসলে যেটা পড়তে হয় সেটা হলো এই ডিজিজটার এপিডেমিওলজি, এই ডিজিজটার ক্লিনিক্যাল ফিচার, এই ডিজিজটা আমরা কিভাবে ইনভেস্টিগেশন করি, এবং এই ডিজিজটার আমরা কি ধরনের ট্রিটমেন্ট দেই। হ্যাঁ, এই 4টা জিনিস আমাদেরকে যে কোনো ডিজিজ সম্পর্কে পড়তে হয়, অর্থাৎ এপিডেমিওলজি, ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন এন্ড ট্রিটমেন্ট অপশন। যেমন এখানে এপিডেমিওলজি সম্পর্কে বলা আছে, এটা 1 in 5,000 লাইভ মেল বার্থ, অর্থাৎ 5,000 থেকে 8,000 শিশু জন্মগ্রহণ করলে মেল শিশু, তার মধ্যে একজনের এই ডিজিজটা পাওয়া যায়। এখানে কি হয়, একটা ভালভ থাকে, যেহেতু লেখাই আছে পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ, এই ভালভটা কোথায় থাকবে, ইউরেথ্রাতে থাকবে। ইউরেথ্রার কোন অংশে থাকবে, পোস্টেরিয়র ইউরেথ্রাতে থাকবে। সো এটা কমনলি আমরা যদি এই অংশটা বুঝি, তাহলে আমরা এই ডিজিজটা সম্পর্কে বুঝে যাচ্ছি। সো the valve are a membrane. So ভালভটা কি, এটা হলো স্মল membrane have a posterior slit within that which typically lies distal to the verumentum, অর্থাৎ ভেরু কিছুক্ষণ আগে আমরা পড়েছি, ভেরুর ডিস্টালি থাকবে, অর্থাৎ ভেরু থেকে কিছুটা দূরে একটা ভালভ থাকবে। এই ভালভটা কি হবে, ফ্ল্যাপ ভালভ হিসেবে কাজ করবে। ফ্ল্যাপ ভালভ মানে কি, এটা আমরা পাবো ফিজিক্সে, আমরা ছোটবেলায় যখন ফিজিক্স পড়ে আসি তখন আমরা এটা দেখে আসি। অর্থাৎ এটাতে সাধারণত ওয়ান ওয়ে হয়। হ্যাঁ, যার কারণে যেটা হবে সেটা হতে, এই ফ্ল্যাপ ভালভটার কারণে ইউরিন জমে একটা প্রেসার তৈরি করবে। হ্যাঁ, সেটাকে বলা হয় অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি। হ্যাঁ, এটা হলো অ্যান্টিগেট ইউরিন ফ্লো, অর্থাৎ প্রস্রাব করতে বাধা প্রদান করবে, যার কারণে ইউরিন বের হতে পারবে না। ইউরিন যদি বের হতে না পারে, তাহলে ইউরিনটা জমা হবে ইউরিনারি ব্লাডারে যদি ইউরিনটা জমা হয়, তাহলে এই ইউরিনটা কি হবে, ব্যাক ফ্লো হবে। ব্ল্যাক ফ্লো হয়ে কি হবে, সে কিডনির উপর প্রেসার দিবে। কিডনির উপর প্রেসার দিলে কি হয়, আমরা জানি কিডনির উপর প্রেসার দিলে কিডনি ড্যামেজ হয় এবং ফুলে যায়। সেই ডিজিজটাকে বলি আমরা হাইড্রোনেফ্রোসিস, অর্থাৎ কিডনির উপর যদি এক্সট্রা ইউরিনারি প্রেসারের জন্য কিডনি যদি ডিস্টেন্ডেড হয়ে যায়, এবং কিডনির পেলভিস এবং অন্যান্য অংশগুলো যদি ডাইলেটেড হয়ে যায়, কিডনি যদি ড্যামেজ হয়, তখন তাকে আমরা বলি হাইড্রোনেফ্রোসিস, যেটা আমরা কিডনি চ্যাপ্টারে এই ডিজিজ সম্পর্কে পড়বো। সো আমরা এখানে পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ থেকে এরকম, যেমন পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ কি, তাহলে এটা একটা ভালভ, কাদের হয়, মেল ইউরেথ্রাল হয়, এবং প্রতি 5,000 থেকে 8,000 লাইভ বার্থে একজনের হতে পারে। এটা কি হিসাবে কাজ করে, এটা ইউরিন পাস করার ক্ষেত্রে ডিফিকাল্টি তৈরি করতে পারে, যার কারণে কি হয়, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি তৈরি হয়। এই যে আমি বললাম অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, এই টার্মটা, এই ধরনের কিছু টার্ম আমরা শেখার চেষ্টা করব। আমরা পরীক্ষার সময় এই টার্মগুলো যদি ব্যবহার করি, এটা হোক রিটেন, হোক ভাইবা, হোক ক্লিনিক্যাল, স্যাররা মনে করবে যে না, আমি ব্যাপারটা সম্পর্কে জানি। অবস্ট্রাকটিভ মানে অবস্ট্রাকশন, ইউরোপ্যাথি মানে আমরা যদি বাংলায় বলি, অর্থাৎ ইউরিনারি সিস্টেমের একটা প্যাথোলজিক্যাল চেঞ্জ অথবা ডিজিজ, এরকম ভাবে আমরা ব্যাখ্যা করতে পারি।
দেন আমরা আসি সামারি বক্সে। আমি এখান থেকে বাকি অংশগুলো তুলে নিয়ে আসি নাই। এই যে সামারি বক্সে যেটা আছে এই অংশটুকুই যদি আমরা মনে রাখি তাহলে আমরা এটা সম্পর্কে যে কোনো পরীক্ষায় আমাদের একটা শর্ট নোটস আসলে আমরা সেটা লিখতে পারবো। যেমন পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ, পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ আর এ কনজেনিটাল মেমব্রেন, অথবা বলতে পারি কনজেনিটাল অ্যানোমালি where there is a cause obstruction of the urinary tract in the male baby boys অথবা বেবি বয়স। হ্যাঁ, আমরা এটা কিভাবে ডায়াগনোসিস করতে পারি? আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা টিপিক্যালি দেখবো যে ইউরিনারি ট্র্যাক্ট ডাইলেশন হয়েছে, যেটা আমি একটু আগে বলেছিলাম, হাইড্রোনেফ্রোসিস। ওকে, ইউরিনারি ট্র্যাক্টটা ডাইলেশন হয়েছে। কোন অংশটা ডাইলেশন হবে? যেখানে ভালভ আছে তার প্রক্সিমাল অংশটা, অর্থাৎ ইউরিনারি ব্লাডার থেকে ধরে ইউরেটার থেকে ধরে কিডনি পর্যন্ত। এটা এন্টিনেটালি ডায়াগনোসিস করা যায় না, এরকম একটা কথা বলা আছে। আর পেশেন্ট কি কি নিয়ে প্রেজেন্ট করে? পেশেন্ট সাধারণত এই ডিজিজটা হলে কি হবে? রিকারেন্ট ইউটিআই হতে পারে, ইউরিনারি রিটেনশন হতে পারে, ইউরেমিয়া হতে পারে। হ্যাঁ, সো এই ক্লিনিক্যাল ফিচার গুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে। অর্থাৎ রিকারেন্ট ইউটাইনি ইনফেকশনের যে ফিচার গুলো, হাইড্রোনেফ্রোসিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, অথবা কিডনি ফেলিওর নিয়ে প্রেজেন্ট করতে পারে। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট অত্যন্ত সহজ, সেটা হলো আমরা এই ভালভটা যদি আমরা নষ্ট করে দিতে পারি, ডিস্ট্রাকশন অ্যাকম্পানিড বাই ট্রিটমেন্ট অফ ইউরিনারি ইনফেকশন এন্ড রেনাল ইম্পেয়ারমেন্ট। অর্থাৎ এর জন্য যে রেনাল ইম্পেয়ারমেন্ট হয়েছে, অর্থাৎ কিডনির যে ক্ষতি হয়েছে, কিডনির যে ড্যামেজ হয়েছে, আমরা সেটা চিকিৎসা করব। এর কারণে যে ঘন ঘন ইউরিনারি ইনফেকশন হয় সেটা করব, এবং তার সঙ্গে কি করব? আমরা এই ভালভটাকে আমরা যদি রিমুভ করে দিতে পারি, ভালভটাকে যদি আমরা, এখানে ডিস্ট্রাকশন শব্দ ইউজ করা হয়েছে, সো এটা যদি আমরা ভালভটাকে ডিস্ট্রয় করে দিতে পারি তাহলে এই ডিজিজটা ভালো হয়ে যাচ্ছে। সো আমরা এতটুকু জানলাম পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ সম্পর্কে। তারপরে যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিজ সেটা হলো হাইপোস্পিডিয়াস। এটা কেন গুরুত্বপূর্ণ? এটা আমাদের শর্ট কেস হিসাবে থাকে, এটা আমাদের পরীক্ষায় মোস্ট কমন একটা শর্ট কেস, এবং এটা কমন একটা ডিজিজ। যেমন এটা পাওয়া যায় প্রতি 200 থেকে 300 মেল লাইফ বার্থে একজনের হাইপোস্পিডিয়াস পাওয়া যায়, এবং দিস ইজ দি মোস্ট কমন কনজেনিটাল অ্যানোমালিস অফ দা ইউরেথ্রা। অর্থাৎ হাইপোস্পিডিয়াস ইউরেথ্রার একটা মোস্ট কমন কনজেনিটাল অ্যানোমালিস, এবং এটা আমাদেরকে যে কোনো পরীক্ষায় এটা শর্ট কেস হিসাবে আমাদের পরীক্ষায় থাকে। সো আমরা হাইপোস্পিডিয়াসটা এখান থেকে পড়ব, এবং এটার কিছু অংশ আমাদের এখানেই বলা আছে, চ্যাপ্টার 9-এ আছে। বেলিয়ান লাভস যখন আমরা পড়তে যাব তখন দেখবো যে আমরা একই ধরনের ডিজিজ সম্পর্কে অনেকগুলো চ্যাপ্টারে হয়তোবা অল্প অল্প করে লেখা আছে। সো এই জিনিসগুলো আমরা যখন এই চ্যাপ্টারটা পড়বো তখন আমরা লিখে রাখবো যে +9 এরকম, অথবা আমরা যখন চ্যাপ্টার 9 পড়বো তখন আমরা লিখে রাখবো প্লাস চ্যাপ্টার 79, অর্থাৎ এই ডিজিজের কিছু অংশ আমাদের +79 থেকে পড়তে হবে, 79 চ্যাপ্টার থেকে পড়তে হবে। সো এখানে কি হবে? দেয়ার আর 3 ক্যারেক্টারিস্টিক। আমরা কিছুক্ষণ পরে দেখব হাইপোস্পিডিয়াসের 3টা বৈশিষ্ট্য কি। এই 3টা বৈশিষ্ট্য আমরা মনে রাখার চেষ্টা করব। আমরা কিছুক্ষণ পরে চার্টে যখন যাব তখন এটা আরো সুন্দর করে দিব। এখানেও লেখা আছে দ্য এক্সটার্নাল মিয়েটাস। এই ডিজিজটাতে কি হয়? হাইপোস্পিডিয়াসে এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাস, অর্থাৎ এক্সটার্নাল ইউরেথ্রাল ওপেনিং। হ্যাঁ, যেটা কোথায় ওপেন হওয়ার কথা? এটা ওপেন হওয়ার কথা গ্ল্যান্স অফ দ্য পেনিসে, টিপ অফ দ্য গ্ল্যান্স অফ দ্য পেনিস। আমরা সবাই জানি নর্মাল যে কোনো মেইলের এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাস বা এক্সটার্নাল মিয়েটাস এটা ওপেন হয় টিপ অফ দ্য পেনিসে, কিন্তু এখানে এই হাইপোস্পিডিয়াসে যেটা হচ্ছে এটা টিপ অফ দ্য পেনিসে না হয়ে কোথায় হচ্ছে? আন্ডার সারফেস অফ দ্য পেনিস, অর্থাৎ পেনিসের আন্ডার সারফেসে হচ্ছে। এখন কোথায় হবে তার উপর নির্ভর করে এটাকে ক্লাসিফিকেশন করা হয়েছে। হ্যাঁ, আর এটাতে যেটা বলেছিলাম আমি যে এটাতে 3টা বৈশিষ্ট্য আছে। এই 3টার বৈশিষ্ট্য হলো, প্রথম বৈশিষ্ট্য হলো এটা যে এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাসটা নরমালি যেখানে ওপেন হওয়ার কথা সেখানে ওপেন হচ্ছে না। এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রিপিউসটা হুডেড হবে। হুড মানে রিকশার হুডের মতো, হ্যাঁ, রিকশার হুডের মতো। আর 3 নাম্বার হলো কর্ডি থাকবে। কর্ডি হলো কার্ভনেস অফ দ্য পেনিস, অর্থাৎ পেনিসটা কার্ভ বা বাঁকা হবে। হ্যাঁ, সেকেন্ড হলো হুডেড প্রিপিউস হবে, আর থার্ড হলো এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাসটা যেখানে ওপেন হওয়ার সেখানে হবে না। এই 3টা বৈশিষ্ট্য যখন থাকবে তখন আমরা তাকে হাইপোস্পিডিয়াস বলবো। আমরা যদি একটা ছবি দেখে আসি, তারপরে এই যে এই ছবিটা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এই যে এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাসটা এখানে ওপেন করার কথা ছিল টিপ অফ দ্য গ্ল্যান্স পেনিসে, এখানে ওপেন না হয়ে এটা সাধারণত এই যে মানে এই অংশগুলাতে, কারো ক্ষেত্রে এখানে, কারো ক্ষেত্রে এখানে, কারো ক্ষেত্রে এখানে, কারো ক্ষেত্রে এখানে, এর মাঝে যে হতে পারবে না এমন না, এর মাঝে হতে পারবে, কিন্তু এই অনুযায়ী এটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে হাইপোস্পিডিয়াসকে। একটা হলো গ্ল্যান্ডুলার হাইপোস্পিডিয়াস, একটা করোনাল, একটা পেনাইল, একটা পেরিনিয়াল।
হ্যাঁ, ওপেনিংটা কোন জায়গায় তার উপর নির্ভর করে 4টা ভাগে ভাগ করা হয়েছে। সো এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য, যে আমাদের ইউরেথ্রাটা যেখানে ওপেন হওয়ার সেখানে ওপেন হচ্ছে না। সেকেন্ড কি, এই যে হুডেড ফোরস্কিন, হ্যাঁ, এটা হলো সেকেন্ড বৈশিষ্ট্য। আর থার্ড হলো এই যে আমরা যদি পেনিসটার দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে এটা কিছুটা কার্ভ হয়ে আছে। সো এটা হলো কর্ডি, এটাকে বলে কর্ডি। সো এই 3টা বৈশিষ্ট্য যখন থাকবে তখন আমরা তাকে হাইপোস্পিডিয়াস বলবো। এখন এই পজিশন অফ দ্য এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাস, এই অনুযায়ী হাইপোস্পিডিয়াসকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। আমরা এই 4টা ভাগের নাম মনে রাখবো। কি কি ভাগ? একটা হলো গ্ল্যান্ডুলার হাইপোস্পিডিয়াস, একটা হলো করোনাল হাইপোস্পিডিয়াস, একটা হলো পেনাইল হাইপোস্পিডিয়াস অর পেনোস্কুটাল হাইপোস্পিডিয়াস, আর একটা হলো পেরিনিয়াল হাইপোস্পিডিয়াস। পেনাইল এবং পেরিনিয়াল, পেনাইল মানে উইদিন দ্য পেনিস, পেরিনিয়াল মানে পেরিনিয়ামে, পেরিনিয়ামে। হ্যাঁ, অ্যানাটমিতে আমরা পড়েছি পেরিনিয়াম ইজ এ প্লেস, আমরা যদি বলি যেটা স্কোটাম এবং আমাদের অ্যানাসের মাঝখানে একটা রিজন। সো করোনাল হাইপোস্পিডিয়াসটা কি হবে? দেখা যাচ্ছে যে এটা সাধারণত গ্ল্যান্ডুলার হাইপোস্পিডিয়াস কি হবে, এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাসটা গ্ল্যান্স পেনিসেই ওপেন হচ্ছে, কিন্তু সেটা একদম টিপে যেখানে আইডিয়াল জায়গায় না হয়ে তার একটু পেছনে হচ্ছে। হ্যাঁ, করোনালটা কোথায়? প্লেস এট দ্য জাংশন বিটুইন আন্ডার সারফেস অফ দ্য গ্ল্যান্স পেনিস এবং বডি অফ দ্য পেনিস, এই জায়গাটাতে করোনা বা করোনা রিজন হিসাবে আমরা বলতে পারি। তো সেখান থেকে আসে এটা করোনাল হাইপোস্পিডিয়াস। পেনাইল অর্থাৎ বডি অফ দ্য পেনিসে যে কোনো এক জায়গায় ওপেন হচ্ছে, পেরিনিয়াল মানে পেরিনিয়ামে ওপেন হচ্ছে। সো এই যে ক্লাসিফিকেশন 1 2 3 4, 3টা ক্লাসিফিকেশন। এটা গ্ল্যান্ডুলার হাইপোস্পিডিয়াসে গ্ল্যান্সে ওপেন হচ্ছে কিন্তু অরিজিনাল জায়গায় না হয়ে একটু অন্য জায়গায়। করোনাল মানে গ্ল্যান্স এবং বডির মাঝখানে যে জাংশন আছে সেখানে ওপেন হচ্ছে। থার্ড হলো বডি অফ দ্য পেনিস ওপেন হচ্ছে, আর ফোর্থ হলো পেরিনিয়ামে ওপেন হচ্ছে। সো এই অনুযায়ী এটাকে হাইপোস্পিডিয়াসকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। সো হাইপোস্পিডিয়াসের বৈশিষ্ট্য হলো 3টা, ক্লাসিফিকেশন হলো 4টা, আমরা এটা মনে রাখবো। দেন হলো হাইপোস্পিডিয়াসের ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্টের জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ট্রিটমেন্টটা আমার কখন করতে হবে। হ্যাঁ, এই স্কোটাম এবং পেনিসের যে কনজিটাল অ্যানোমালি গুলো আছে, টেস্টিস, স্কোটাম, পেনিস অর্থাৎ ইনগুইনাল রিজনের স্ট্রাকচার গুলো বা জেনিটাল অর্গান গুলো ফর মেইলে, এদের একটা টাইম লিমিট আছে যে কোনটার চিকিৎসা আমরা কখন করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের নিজেদের জন্য গুরুত্বপূর্ণ, পেশেন্টের জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কোনটা আমরা কখন করব। আমি যেভাবে মনে রাখি সেটা হলো টেস্টিসের ক্ষেত্রে হলো 1 ইয়ার, 1 বছরের মধ্যে অপারেশন করতে হবে, কারেকশন করতে হবে। টেস্টিসে কি, যেমন আনডিসেন্ডেন্ট টেস্টিস বা মেল ডিসেন্ডেন্ট টেস্টিস 1 ইয়ারের মধ্যে। হাইপোস্পিডিয়াস সেকেন্ড কমন, এটা হলো 2 বছরের মধ্যে করতে হবে। তারপরে হলো আমাদের হাইড্রোসিল হলো 3 বছরের মধ্যে করতে হবে, কারণ অনেক সময় কনজেনিটাল হাইড্রোসিল 3 বছরের মধ্যে ভালো হয়ে যায়। আর 4 নাম্বার যেটা রয়ে গেছে সেটা কি, হার্নিয়া, কনজেনিটাল হার্নিয়া হলো যখন পেশেন্ট আসবে তখনই আমাকে এটা করতে হবে। সো এইভাবে আমরা মনে রাখতে পারি। টেস্টিসের ক্ষেত্রে 1 বছর, পেনিসের ক্ষেত্রে, হাইপোস্পিডিয়াসের ক্ষেত্রে 2 বছর, হাইড্রোসিলের ক্ষেত্রে 3 বছর পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু হার্নিয়া যেহেতু এটা যে কোনো সময় অবস্ট্রাকশন বা একটা কমপ্লিকেশন তৈরি হতে পারে, সো আমরা হার্নিয়া পেশেন্ট যখন আমাদের কাছে রিপোর্ট করবে তখনই আমরা এটা চিকিৎসা আমরা করব, এবং প্রত্যেকটা চিকিৎসায় সার্জারি এক্সেপ্ট হাইড্রোসিল অনেক সময় 3 ইয়ার্স এর মধ্যে এমনিতেই ভালো হয়ে যেতে পারে যদি না হয়, এই জন্যই আমরা 3 বছর সময়টা নিব। এখন আসি আমরা হাইপোস্পিডিয়াসের ট্রিটমেন্ট কি। হাইপোস্পিডিয়াসের ট্রিটমেন্ট বলা হয়েছে আমরা যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোকে আমরা কারেকশন করব। সেই সমস্যাগুলো কারেকশনের জন্য যে প্রসিডিউরটা আমরা ইউজ করি যেটা হলো প্লাস্টিক সার্জারি প্রসিডিউর, এটাকে আমরা বলি ইউরেথ্রোপ্লাস্টি। অর্থাৎ যেটা হয়েছে, আমাদের ইউরেথ্রাটা যে নর্মাল থাকার কথা সে নর্মাল না হয়ে তার ওপেনিং কিংবা ইউরেথ্রাটা অ্যাবনর্মাল। কি কি অ্যাবনর্মাল? ইউরেথ্রাটা যতটা লেংথ থাকার কথা সেটা না, তার চেয়ে ইউরেথ্রাটা শর্ট। সেকেন্ড হলো ইউরেথ্রাল এক্সটার্নাল ওপেনিংটা যেখানে হওয়ার কথা সেখানে হচ্ছে না। সো এইটাকে যখন আমরা কালেকশন করব তখন আমরা হাইপোস্পিডিয়াসের চিকিৎসা তাইলে করতে, যেহেতু এটা একটা ইউরেথ্রাল ডিজিজ, ইউরেথ্রার একটা সমস্যা, সো এটাকে কারেকশন করলে আমরা যে নামটা বলবো সেটা হলো ইউরেথ্রোপ্লাস্টি। এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো আপনাদের যেন এই শব্দটা মনে থাকে, ইউরেথ্রোপ্লাস্টি। অর্থাৎ ইউরেথ্রাকে আমরা প্লাস্টিক সার্জারি প্রসিডিউরের মাধ্যমে আমরা একটা নর্মাল ইউরেথ্রা তৈরি করব।
এই জন্য এটার নাম বলা হয়েছে ইউরেথ্রোপ্লাস্টি। বিভিন্ন সার্জনের নামে বিভিন্ন ধরনের ইউরেথ্রোপ্লাস্টির নাম আছে, সেগুলো আমরা আমাদের পরবর্তীতে অপারেটিভ সার্জারি বইতে অথবা পেডিয়াট্রিক সার্জারি বই থেকে জেনে নেব। কিন্তু আমাদেরকে যদি স্যার জিজ্ঞাসা করে যে হাইপোস্পিডিয়াসের ট্রিটমেন্ট কি, আমরা বলবো ইউরেথ্রোপ্লাস্টি। আচ্ছা, তারপর আসে একটা হলো ইন্ডিকেশন অফ সার্জারি। এটা হলো যে কেন আমরা এই সার্জারিটা করব, কেন আমরা এই সার্জারিটা করব, ইন্ডিকেশন অফ সার্জারি। কারণ কি, হাইপোস্পিডিয়াস কোনো অবস্ট্রাকশন তৈরি করছে না, বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনও খুব কমনলি হচ্ছে না, যেটা আমরা আগে ডিজে দেখেছি। তারপরও কেন আমরা এটা করব, এখানে কি কি ইন্ডিকেশনের কথা বলা আছে? একটা ইন্ডিকেশনের কথা বলা আছে ইমপ্রুভ সেক্সুয়াল ফাংশন, তারপর কারেক্ট দ্য ফর্ম ইউরিনারি স্ট্রিম, অর্থাৎ এই ধরনের পেশেন্টের ইউরিনেশন করার সময় তার স্ট্রিমটা যেরকম হওয়ার কথা ছিল সেরকম হবে না, যার কারণে সে তার বন্ধু বান্ধবদের কাছে অনেক সময় সে হিউমিলেট হতে পারে বা তার আনইজি ফিল হতে পারে, এবং কসমেটিক রিজন। হ্যাঁ, সো এই তিনটা ইন্ডিকেশনের কথা এখানে আমাদেরকে বলা আছে যে হাইপোস্পিডিয়াসের কেন আমরা সার্জারি করব। একটা হলো ইমপ্রুভ দ্য সেক্সুয়াল ফাংশন, 1, 2 হলো টু কারেক্ট দ্য প্রবলেম অফ ইউরিনারি স্ট্রিম, এন্ড 3rd হলো কসমেটিক রিজন। আর আমরা কি সার্জারি করব সেটা হলো ইউরেথ্রোপ্লাস্টি, এবং এই যে কখন করব সেটা হলো 18 বছর, সরি 18 মান্থ, যেটা আমি এখানে বলেছিলাম উইদিন 2 ইয়ার, 18 মান্থ। আচ্ছা, তারপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখি, সেটা হলো এই ধরনের পেশেন্ট যখন ছোটবেলায় আমাদের কাছে নিয়ে আসবে তখন আমরা তাকে সার্কামসিশন করব না। আমাদের দেশে আরেকটা কি বলবো কুসংস্কার আছে, সেই কুসংস্কার সম্পর্কে আপনাদেরকে জানতে হবে এজ এ চিকিৎসক হিসাবে। হাইপোস্পিডিয়া যাদের আছে তাদেরকে অনেক সময় বলা হয় অটো মুসলমান, গ্রামে গঞ্জে বা কোনো কোনো এরিয়াতে এরকম বলা হয় অটো মুসলমান, অর্থাৎ তারা জন্ম থেকেই তাদের মুসলমানি হয়ে আসে। আসলে জিনিসটা তা না, এটা একটা ডিজিজ। ওকে, এটা অনেক সময় মানুষজন এটা ভুল করে যে সে তার তো মুসলমানি হয়ে আছে, তার মুসলমানি করার কিছু নাই। সো কত বড় একটা ডেঞ্জারাস জিনিস, মানুষ এটাকে একটা পবিত্র জিনিস বা ব্লেসিং বলে মনে করছে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আসলে তা না, এটা একটা ডিজিজ। সো এটাও আমাদেরকে জেনে রাখতে হবে। হ্যাঁ, সো এই ধরনের কোনো সমস্যা নিয়ে আসলে আমরা এই ডিজিজটা সম্পর্কে ভালো করে জানবো। কেন জানবো? আমরা এটা মোস্ট কমন, প্রায় 200 থেকে 300 মেল বেবির মধ্যেই একজনের এটা হতে পারে। সো আমরা তখন তাদেরকে এটা বুঝাবো যে এটা একটা রোগ, এবং এখানে আমরা যেটা করব সেটা হলো এই পেশেন্টের আমরা সার্কামসিশনটা অ্যাভয়েড করব। কেন আমরা সার্কামসিশনটা অ্যাভয়েড করব? কারণ হলো এই যে আমাদের যে হুডের যে স্কিন, হুডের যে ফোর স্কিন আছে, এই স্কিনটা অনেক সময় ইউরেথ্রোপ্লাস্টি করার জন্য, তার ইউরেথ্রা তৈরি করার জন্য, ইউরেথ্রা একটা টিউব, সো এই টিউবটা তৈরি করার জন্য অনেক সময় এটা ইউজ করে। যদিও ইদানিং কালে আমরা সাধারণত মিউকোজাল, অর্থাৎ মুখের মিউকোজা ইউজ করি, হ্যাঁ, ওরাল মিউকোজা ইউজ করি এই ইউরেথ্রাটা তৈরি করার জন্য। তারপরে এটা বলা আছে, এবং এটা আমরা সাধারণত এই জন্য আমরা করব না। আর এই পার্সনটার সম্পর্কে বলা আছে পেডিয়াট্রিক ইউরোলজিস্ট করবে, আসলে যে পারবে সেই করবে, আমরা তো সাধারণত করি না। হ্যাঁ, হয়তো ইউরোলজিস্টটা করে অথবা পেডিয়াট্রিক সার্জনরা করে। সো আমরা এটা মনে রাখবো, হাইপোস্পিডিয়াস নিয়ে আসলে পেশেন্টকে আমরা বুঝাবো যে এখানে আসলে ন্যাচারালি বা আল্লাহর পক্ষ থেকে বা জন্ম হওয়ার আগে থেকেই মুসলমানি হয়ে গেছে জিনিসটা তা না, এটা একটা রোগ, এবং এই রোগের চিকিৎসা আছে, চিকিৎসা করলে এটা ভালো হয়। এবং আমরা এই পেশেন্ট গুলাকে যতটুকু হুডেড স্কিন আছে ওই স্কিনটা আমরা সার্কামসিশন করব না, কারণ তার এই হুডেড স্কিনটা ভবিষ্যতে তার ইউরেথ্রোপ্লাস্টি করার সময় প্রয়োজন হতে পারে। তারপর সে সামারি বক্স 79.2, আমরা যদি সামারি বক্স 79.2 দেখি, এখানে হাইপোস্পিডিয়া সম্পর্কে এই কমন জিনিসগুলো এখানে বলা আছে, এটা আমরা সবসময় মনে রাখার চেষ্টা করব। হাইপোস্পিডিয়াস ইজ করেক্টেড বাই এই যে 3 ভেন্ট্রাল প্লেসমেন্ট অফ দ্য ইউরেথ্রাল মিয়েটাস, হুডেড ফোরস্কিন এন্ড কর্ডি। সো আমরা দেখছি যে হাইপোস্পিডিয়াসের তিনটা বৈশিষ্ট্য সম্পর্কে সরি আমরা দেখছি যে হাইপোস্পিডিয়াসের তিনটা বৈশিষ্ট্য সম্পর্কে আমাদেরকে বলা আছে। একটা হলো অ্যাবনর্মাল প্লেসমেন্ট অর ভেন্ট্রাল প্লেসমেন্ট অফ ইউরেথ্রাল মিয়েটাস, এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাস, ওকে, দেন হুডেড ফোরস্কিন এন্ড দেন হলো কর্ডি। সো এই তিনটা হলো তার বৈশিষ্ট্য। আর তার চারটা হলো ক্লাসিফিকেশন, একটা হলো গ্ল্যান্ডুলার, করোনাল, বেনাইল এন্ড পেরিনিয়াল। হ্যাঁ, এন্ড সিভিয়ার কেসে অর্থাৎ হাইপোস্পিডিয়াসের সঙ্গে যদি আরো কিছু ডিজিজ থাকে তখন সেটাকে আমরা ইন্টারসেক্স বলে ডায়াগনোসিস করতে পারি। ওকে, ক্লিনফেল্টার সিনড্রোম যেটা হয় আর কি। আচ্ছা, আমরা হলো এই যে সার্কামসিশনটা অ্যাভয়েড করব, কারণ এটা আমাদের পরবর্তীতে লাগতে পারে। আর সার্জিক্যাল ট্রিটমেন্ট কি হবে? পেডিয়াট্রিক ইউরোলজিস্ট করে অথবা ইউরোলজিস্টও করতে পারে। সার্জিক্যাল ট্রিটমেন্টটা কি? সার্জিক্যাল ট্রিটমেন্টটা হলো ইউরেথ্রোপ্লাস্টি।
ইউরেথ্রোপ্লাস্টি আমরা মনে রাখবো। ওকে, ইউরেথ্রোপ্লাস্টি আমি সংক্ষেপে জাস্ট মনে রাখার জন্য আবার বললাম। তারপরে ডিজিজ সম্পর্কে আমি আসি। তারপরে ডিজিজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো মেল ইউরেথ্রাল ইনজুরি, ইনজুরি টু দা ইউরেথ্রাল ইনজুরি। সো এটা মোস্ট কমন, পোস্ট গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট সবার জন্য এটা একটা কমন জিনিস। এবং এখানে কিছু ব্যাপার বুঝার আছে, কিন্তু জিনিসগুলো যদি বুঝি আমরা খুব সহজ। তো আমি ইউরেথ্রাল ইনজুরি সম্পর্কে শুরু করি। কমনেস্ট ইউরেথ্রাল ইনজুরি সব সময় যে কারণে হতে পারে, মোস্ট কমন একটা হলো ক্যাথেটার। দেখেন সবার আগে বলা আছে ক্যাথেটার এবং সিস্টোস্কোপি। সিস্টোস্কোপি মানে স্কোপি, এন্ডোস্কোপি। হ্যাঁ, সিস্টো মানে ইউরিনারি ব্লাডার, স্কোপি মানে এন্ডোস্কোপি। হ্যাঁ, সো সিস্টোস্কোপি মানে একটা এন্ডোস্কোপিক ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা ব্লাডারের ইনসাইডটা যদি দেখি, সেটাকে বলা হচ্ছে সিস্টোস্কোপিক প্রসিডিউর। সো এটা একটা ইনভেস্টিগেশনের মতো, কিন্তু আমরা অনেক সময় এটাকে অপারেটিভ প্রসিডিউর হিসাবে মনে করি, বা এটা দুটো একসঙ্গে এন্ডোস্কোপির মতো। হ্যাঁ, সো সিস্টোস্কোপি। আর সেকেন্ড হলো ক্যাথেটার, খুবই গুরুত্বপূর্ণ। আমি পার্সোনালি যে কোনো পেশেন্টকে ক্যাথেটার করার সময় অন্তত 3 বার চিন্তা করি। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আমরা স্পাইনাল দিয়ে যে অপারেশন গুলো করি 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা পরে পেশেন্টের ইউরিনারি ব্লাডার ফুল হয়ে যায়, পেশেন্ট ইউরিন পাস করতে চায় এবং পেশেন্ট কিছুটা পেইন ফিল করে। সো অনেক সময় প্র্যাকটিস আছে, ওকে একটা ক্যাথেটার করে দিলাম। আই নেভার ডু ইট, আই নেভার ডু ইট। ওকে, আমি পেশেন্টকে তখন ভয় দেখাই যে দেখেন এরকম যদি করেন আপনার কিন্তু একটা ইনজুরি হতে পারে, ভবিষ্যতে আপনার একটা বড় ধরনের সমস্যা হতে পারে। এবং আমি দেখেছি এই এই জিনিসটা যখন আমি পেশেন্টকে বলি যে আপনার বড় একটা সমস্যা হতে পারে, কারণ আপনার এখানে আমি একটা নল এখান দিয়ে প্রবেশ করাবো, তখন পেশেন্ট ভেরি ইজিলি ক্যান পাস দ্য ইউরিন। সো আমরা ক্যাথেটার করার সময় সবসময় খেয়াল রাখবো। এবং আমাদের একটা প্র্যাকটিস আছে, ক্যাথেটার করার জন্য আমরা সাধারণত ওয়ার্ড বয় বা অন্যদের উপর ডিপেন্ড করি, তারা অনেক সময় মেটিকুলাসলি করে না। কিন্তু যদি কোনো ইনজুরি হয়, ব্যাপারটা কিন্তু এসে ডাক্তারের উপরই পড়বে। সো আমি মনে করি ক্যাথেটার করাটা আমাদের সবারই খুব ভালোভাবে শেখা উচিত, এবং যে প্রসিডিউর ধৈর্য ধরে করতে হবে। যেখানে কিছুটা সমস্যা হবে তেমন কিছু না, কিছুটা সময় নিয়ে ধৈর্য ধরে করলেই এটা কোনো ব্যাপারই না। আর না পারলে আমি আমার হায়ার যে স্যার আছেন তাকে কল করব, বা হায়ার যে ভাই আছেন, সিনিয়র ভাই আছে তাকে কল করব, কিন্তু আমি প্রেসার দিয়ে পেশেন্টকে একটা ইনজুরি করব না। সো ইউরেথ্রাল ইনজুরির মোস্ট কমন যে কারণটা এখানে বলা হচ্ছে সেটা হলো, একটা হলো ক্যাথেটার আর একটা হলো সিস্টোস্কোপ অর্থাৎ ইনস্ট্রুমেন্টেশন। হ্যাঁ, তারপরে আমরা বলবো এই ইনজুরিটাকে দুটা ভাগে, এর পজিশন অনুযায়ী দুটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো বালবার পার্টে ইনজুরি, একটা হলো মেমব্রেনাস পার্টে ইনজুরি। দুটা ইনজুরি আমরা আলাদা আলাদা ভাবে পড়বো। যেমন এই যে প্রথমে যেটা বলা হচ্ছে ইনজুরি টু দা বালবার ইউরেথ্রা, কেন আমরা আলাদা আলাদা ভাবে পড়বো একটু পরে আমরা দেখব যে দুটা ভিন্ন ভিন্ন কারণে এই ইনজুরি গুলো হয়। অর্থাৎ নির্দিষ্ট কিছু কারণে বালবার ইউরেথ্রাতে ইনজুরি হয় এবং নির্দিষ্ট কিছু কারণে মেমব্রেনাস ইউরেথ্রাতে ইনজুরি হয়। সো সেই অংশ থেকে আমরা দুটাকে আলাদাভাবে আমরা কনসিডার করব, দুটা ডিজিজ হিসাবে, দুটা ম্যানেজমেন্টও আলাদা। হ্যাঁ, যেমন বালবার ইউরেথ্রা যদি হয়, কখন হয়, কাদের হয়? ফল স্ট্রাইড ইনজুরি, ফল স্ট্রাইড ইনজুরি, এটা আমরা মনে রাখবো। ফল স্ট্রাইড ইনজুরি মানে দুদিক দিয়ে যদি আমরা কোনো কারণে যদি পড়ে যদি এভাবে ব্যথা পাই। ওকে, সো আমি এটা আমার ফিঙ্গার দিয়ে দেখাম, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ফল স্ট্রাইড ইনজুরি অর্থাৎ দুদিকে হয়ে যদি আমরা কোন রকম ইনজুরি হয় আমাদের, সেক্ষেত্রে আমরা কি হবে, বালবার পার্ট অফ দ্য ইউরেথ্রাতে ইনজুরি হবে। সো এটাকে বলা হচ্ছে ফল স্ট্রাইড ইনজুরি। আপনারা এই শব্দগুলো গুগল থেকে দেখে নিন, খুবই কমন। যেমন কোন কোন ক্ষেত্রে এই ইনজুরিগুলো হয়। এক সময় ছিল এই যে যখন আমাদের অনেক সময় সেলিং শিপ, যখন আমাদের পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা সমুদ্র পথে ছিল, এখন আমাদের যদি বলি পৃথিবীর মেইন যোগাযোগ ব্যবস্থা আসলে আকাশ পথে, বিমানের মাধ্যমে। যখন এটা শিপের মাধ্যমে ছিল তখন এই যে পড়ে গিয়ে এই ধরনের ইনজুরি গুলা হতো। আর আধুনিক কালে যখন হয় সেটা হলো যে যেমন বাইসাইক্লিং ইনজুরি, লুজ ম্যানহোল ইনজুরি, ম্যানহোলের মধ্যে পা দিলাম, ম্যানহোলটা উঠে গেল, তারপর আমি পড়ে গেলাম। হ্যাঁ, অথবা জিমনেশিয়াম অ্যাক্সিডেন্ট। সো এটা আমাদের মনে রাখতে হবে। অনেক সময় আমাদের পরীক্ষায় যেটা হয়, এই ধরনের একটা সিনারিও দিয়ে ইউরেথ্রাল ইনজুরির কথা বলা হয়। যেমন ধরেন স্যার হয়তো প্রশ্ন করছে যে একটা মানুষ হেঁটে যাচ্ছে, গিয়ে হঠাৎ করে ম্যানহোলে পড়ে গেল, তখন তার কি ধরনের ইনজুরি হবে। সো আমার যখন এই জিনিসটা জানা থাকবে ম্যানহোল ইনজুরি, তখন আমি বলবো ম্যানহোল ইনজুরি মানে বালবার ইউরেথ্রাল ইনজুরি হবে। আদার ইনজুরি হতে পারে, কিন্তু এটা হলো একটা গুরুত্বপূর্ণ ইনজুরি, যেটা একটা মানে সেপারেট মেডিকেল
অ্যাটেনশন অথবা ট্রিটমেন্টের প্রয়োজন হয়। সো ফল স্ট্রাইড ইনজুরি হলে কি হবে? বালবার ইউরেথ্রাল ইনজুরি হবে। ফল স্ট্রাইড ইনজুরি কি জন্য হতে পারে? সেটা হলো আমরা যখন যেমন আগের সময় জাহাজে ইনজুরিগুলো হতো, বর্তমান সময় সাইকেলে এই ইনজুরিগুলো হতে পারে, লুজ ব্যান্ড হলে হতে পারে, অথবা যারা জিমন্যাস্ট প্র্যাকটিস করার সময় তাদের এই ইনজুরিটা হতে পারে। ক্লিনিক্যাল ফিচার কি হবে? ক্লিনিক্যাল ফিচারের মধ্যে পাবো যে রাপচার বালবার ইউরেথ্রা যদি হয় তাহলে পেরিনিয়াল রিজনে ব্রুইজিং হবে, অর্থাৎ যেখানে ইনজুরিটা হয়েছে সেখানে ব্রুইজিং হবে, হ্যামাটোমা হবে, এছাড়া পেশেন্টের পেইন হবে। যদি পেশেন্ট ডিলে করে প্রেজেন্ট করে, পেশেন্ট ইউরিন পাস করতে পারবে না, ইউরেথ্রা দিয়ে ব্লিডিং হবে এবং রিটেনশন অফ ইউরিন হবে। সো প্রতিদিনই আমি যেটা বলি সেটা হলো বেলিয়ান লাভসে ক্লিনিক্যাল ফিচারগুলো সাধারণত পয়েন্ট আকারে লেখা থাকে না, আমরা এগুলো পয়েন্ট আকারে শেখার চেষ্টা করব এবং বইতে আমরা এভাবে দাগিয়ে রাখবো। অর্থাৎ ক্লিনিক্যাল ফিচার অফ বালবার ইনজুরি কি? 1 নম্বর হলো পেরিনিয়াল ব্রুজিং, 2 নম্বর হলো কি পেরিনিয়াল হেমাটোমা, 3 নম্বর হলো কি রিটেনশন অফ ইউরিন, হ্যাঁ, 4 নম্বর হলো কি ব্লিডিং পার ইউরেথ্রা, হ্যাঁ, এই জিনিসগুলো হবে। এছাড়া পেইনের কথা বলা নেই, আমরা পেইন যোগ করে দিতে পারি। এবং তার আগে আমরা বলতে পারি যে হিস্ট্রি অফ ফল স্ট্রাইড ইনজুরি, ওকে, সেটা আমরা বলে দিতে পারি। ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্টের মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো আমরা ডায়াগনোসিসটা যখন ধারণা করব তখন আমরা পেশেন্টকে কি দিব? পেইন কিলার দিব, অ্যান্টিবায়োটিক দিব, ওকে, এবং পেশেন্টকে হসপিটাল অ্যাডমিশন করব। তারপরে আমরা যেটা করব সেটা হলো আমরা ক্যাথেটার করার চেষ্টা করব না। ক্যাথেটার করার চেষ্টা না করে আমরা কি করব? সুপ্রাপিউবিক সিস্টেস্টমি, এসপিসি, সুপ্রাপিউবিক সিস্টোস্টমি, অর্থাৎ সুপ্রা মানে পিউবিক, অর্থাৎ পিউবিসের উপরে, সিস্টোস্টমি অর্থাৎ আমরা কোলোস্টমি, আইলিওস্টমি যেরকম বলি সেরকম হলো সিস্টোস্টমি, অর্থাৎ আমরা ইউরিনটাকে বডির এক্সটার্নালি ড্রেন করব। হ্যাঁ, এটাকে একটা টেকনিক আছে, সেই টেকনিকটাকে বলা হয় সেলডিনজার টেকনিক। এটা আমাদের পরীক্ষা একবার এসেছিল, ফেলোশিপ পরীক্ষায়, যে সেলডিনজার টেকনিক ইন সার্জারি। অর্থাৎ আমরা এটা যেমন আমরা যখন সেন্ট্রাল লাইন দিই তখন আমরা এই টেকনিকটা ইউজ করি, যখন আমরা এসপিসি করি তখন ইউজ করি, আরো কিছু কিছু ক্ষেত্রে আমরা এই প্রসিডিউরটা, ভাস্কুলার সার্জারিতে এই প্রসিডিউরটা ইউজ করা হয়। সো ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি আমাকে বলা হয় কি করব, প্রথমে আমি হসপিটাল অ্যাডমিশন করব, পেশেন্টকে পেইন কিলার দিব, পেশেন্টকে অ্যাসুরেন্স করব, কাউন্সিলিং করব, অ্যান্টিবায়োটিক দিব, তারপরে আমি বলবো যে পেশেন্টকে আমরা সুপ্রাপিউবিক সিস্টেস্টমি করব, এবং আমি এটা লিখে দিব যে এই পেশেন্টকে আমি ক্যাথেটার করা ট্রাই করব না। তারপরে হলো ডিলেড ট্রিটমেন্টে আমরা কি করব? ডিলেড ট্রিটমেন্টে ইউরেথ্রা যেহেতু ইনজুরি হয়েছে, ইউরেথ্রা আবার নতুন করে তৈরি করব, তার নাম কি? আমরা হাইপোস্পিডিয়াসে পড়ে আসছি, সেটা হলো ইউরেথ্রোপ্লাস্টি। তারপরে কি করব? আমরা ইউরেথ্রোপ্লাস্টি করব। সো বালবার ইনজুরি সম্পর্কে, বালবার ইউরেথ্রাল ইনজুরি সম্পর্কে আমাদের একটা সামারি বক্স আছে, সামারি বক্স 79.3, সাসপেক্টেড ইনজুরি আফটার ব্লান্ট পেরিনিয়াল ইনজুরি, অর্থাৎ যেটা আগে বলেছি ফল স্ট্রাইড ইনজুরি হলে ব্লান্ট পেরিনিয়াল ইনজুরি হবে, তখন আমরা একটা সাসপেক্ট করব এবং ডায়াগনোসিস কি করব? ইউরেথ্রোগ্রাফি আমরা করতে পারি, ওয়াটার সলিউবল। আমরা সাধারণত এটা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে ফেলতে পারি, ওকে, ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারি বা সাসপেক্ট করতে পারি। দেন ফাইনালি কতটুকু ইউরেথ্রা ইনজুরি হয়েছে তার জন্য আমরা যে এক্সরেটা করব রেডিওগ্রাফে বা রেডিওগ্রাফ, সেটাই হলো ইউরেথ্রোগ্রাফি। ইউরেথ্রোগ্রাফি আমরা কিছুক্ষণ পরে এরকম কয়েকটা ইউরেথ্রোগ্রাফি দেখবো, তখন আমরা বাকিটা বুঝে যাবো। এবং এই যে দেখেন, সেফেস্ট ইনিশিয়াল ম্যানেজমেন্ট হলো ইনসারশন অফ সুপ্রাপিউবিক ক্যাথেটার, অর্থাৎ এসপিসি, সুপ্রাপিউবিক সিস্টোস্টমি করে আমরা ওখানে ক্যাথেটার প্লেস করব, ওকে। দেন আমাদেরকে বলা হয়েছে যে ইউরিনটা আউটপুট হয়ে সেখান থেকে সেপসিস হতে পারে। এবং আমরা এই যে যেটা বলেছিলাম সেটা হলো ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হলো ডিলেইড ইউরেথ্রোপ্লাস্টি, অর্থাৎ প্রথমে আমরা এসপিসি দিয়ে পেশেন্টকে এভাবে ম্যানেজ করে পেশেন্টকে সুস্থ করে বাড়ি পাঠাই দেব, তারপরে একটা সময় পরে আমরা ইউরেথ্রোপ্লাস্টি করব, ওটা একটা সময় 3 মাস বা 6 মাস পরে আমরা পেশেন্টকে টাইম দেব। এটা হলো একটা ছবি, সেটা হলো এসপিসি। এসপিসি কিভাবে করে, সেলডিনজার টেকনিক, তার একটা ছবি এখানে দেয়া আছে। এই যে প্রথমে আমরা কি করলাম, পারকিউটিনিয়াস একটা ব্লাডারের মধ্যে একটা পাংচার করলাম, তারপর এটাকে একটা ওয়াইড করলাম, ক্যাথেটার দিয়ে ডাইলেট করলাম, তারপর আমরা এই যে ক্যাথেটার প্লেস করলাম। অর্থাৎ ক্যাথেটার আমরা ইউরেথ্রা দিয়ে প্লেস না করে এই যে পিউবিক বোন সুপ্রাপিউবিকলি প্লেস করলাম, এই জন্য এটাকে বলা হচ্ছে সুপ্রাপিউবিক সিস্টোস্টমি, অর্থাৎ এসপিসি ক্যাথেটার। দেন হলো মেমব্রেনাস ইউরেথ্রা। আমরা একটু আগে পড়েছি যে বালবার ইউরেথ্রাল ইনজুরি কি হয়, আর মেমব্রেনাস ইউরেথ্রাল ইনজুরি কিন্তু অন্যভাবে হয়, অর্থাৎ ফ্র্যাকচার পেলভিস যদি থাকে তখন আমাদের যে ইউরেথ্রাল অংশটার ইনজুরি হয় তা হলো মেমব্রেনাস ইউরেথ্রাল ইনজুরি হবে, যদি আমরা ফ্র্যাকচার পেলভিস হয়।
সো ফ্র্যাকচার পেলভিসের পেশেন্টের এমনি অনেকগুলো সমস্যা থাকে, সো সবকিছু মিলে এই পেশেন্টটাকে আমরা ম্যানেজ করার চেষ্টা করব। এটা সাধারণত রোড ট্রাফিক ইনজুরির জন্য এই পেশেন্টগুলো হয়। আমরা একটু ছবিটা দেখে আসি। আমি একটা নর্মাল ইউরেথ্রাল ছবি, এই যে আমরা যদি নর্মাল ইউরেথ্রার একটা ছবি আমি এখানে রেখেছি, এটা হলো এই যে আমাদের প্রোস্টেটিক ইউরেথ্রা, মেমব্রেনাস ইউরেথ্রা, বালবার ইউরেথ্রা, পেনাল ইউরেথ্রা। অর্থাৎ আমরা পড়েছি ফল স্ট্রাইড ইনজুরি যদি হয় তখন বালবার ইউরেথ্রাল ইনজুরি হয়, আর পেলভিক ইনজুরি যদি হয়, এই যে যেহেতু এটা পেলভিক বোনের সাথে রিলেটেড, তখন আমরা এই যে মেমব্রেনাস অংশে আমাদের ইনজুরিটা হবে। ওকে, সো আমরা আসি মেমব্রেনাস ইনজুরি কখন হবে, যখন পেলভিস ফ্র্যাকচার হবে, ফ্র্যাকচার পেলভিস। যেমন এখানেও বলা আছে দ্য মোস্ট কমন হলো মেমব্রেনাস ইনজুরি হলো পেলভিক ফ্র্যাকচারের সঙ্গে। এটা সাধারণত কাদের হয়, যে যখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় অথবা ক্রাশ ইনজুরি হয় অথবা ফল, উপর থেকে ফল হয়। সেক্ষেত্রে ট্রিটমেন্ট একই, আমরা পেশেন্টকে ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আগের মতো সেরকমই পাবো। ইউরিনারি রিটেনশন হবে, ব্লিডিং পাল ইউরেথ্রাল মিউটাস হবে, যে প্রোস্টেট আমরা যদি ডিআরই করি আমরা প্রোস্টেট দেখা যাবে যে উপরে উঠে উঠে চলে গেছে, এটাকে বলে হাই রাইডিং প্রোস্টেট। আর বাকি অন্যান্য পেইন, পেশেন্ট যদি অন্যান্য ইনজুরি থাকে, যেহেতু পেলভিস ইনজুরি আছে, ব্লাড লস হবে, পেশেন্ট শকে থাকবে। সো এই সবকিছু মিলিয়ে আমাদেরকে এই পেশেন্টটা ম্যানেজ করতে হবে। আর এখানে হলো একটা ছবি আছে, ইউরেথ্রোগ্রাম বলি আমরা, ইউরেথ্রোগ্রাম, এটা মনে রাখতে হবে। ইউরেথ্রোগ্রাম, ইউরেথ্রোগ্রাম মানে যেই কন্ট্রাস্ট এক্সরে দিয়ে আমরা ইউরেথ্রা দেখি, হ্যাঁ, কন্ট্রাস্ট এক্সরে দিয়ে আমরা ইউরেথ্রা দেখি। এটা সাধারণত দুভাবে করা হয়, একটা রেট্রোগেট, একটা ইন্ট্রিগেট। মানে হলো একটা হতে পারে এই যে এই ক্যাথেটার দিয়ে আমি এখান দিয়ে ডাই দিলাম, ওকে, এখান দিয়ে ডাই দিলাম, দিয়ে আমি ইউরেথ্রা দেখলাম, এটাকে এই জন্য বলে আরজিইউ, আরজিইউ, রেট্রোগ্রেড ইউরেথ্রোগ্রাফি, রেট্রোগ্রেড ইউরেথ্রোগ্রাফি। আর কোনো কারণে আমি অথবা আমি আইভি দিয়ে ব্লাডারে যখন আমি ডাই দিলাম, তারপরে যখন পেশেন্টকে প্রস্রাব করতে বললাম, তখন সেটা হবে এমসিইউ, মিক্সুরিটিং সিস্টো ইউরেথ্রোগ্রাফি। ওকে, আরজিইউ এবং এমসিইউ, এটা আমরা সাধারণত অনেক সময় একসঙ্গে দুটা ইনভেস্টিগেশন আমরা একসঙ্গে অ্যাডভাইস করে থাকি, হ্যাঁ, অথবা ম্যাক্সিমাম সময় আমাদের আরজিইউ হলেই আমরা ইউরেথ্রা দেখতে পারি। সো আমরা এখান থেকে এটা মনে রাখার চেষ্টা করব। সো এখানে আমরা দেখছি যে আমাদের ইউরেথ্রা যেটা নর্মাল যেটা থাকার কথা, অর্থাৎ ডাইটা এখানে দেয়া হয়েছে, ডাই এখান থেকে আমাদের ইউরিনারি ব্লাডারে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা ব্লাডারে না গিয়ে কি হচ্ছে, আমাদের ইউরেথ্রার বাইরে চলে গেছে। ওকে, তাই না? সো এভাবে আমরা বুঝতে পারি যে আমাদের এখানে এটা ইনজুরি হয়েছে। এটা বালবার ইউরেথ্রা, মেমব্রেনাস ইউরেথ্রা, দুটাই আমরা এভাবে ডায়াগনোসিস করতে পারি। সো ফ্র্যাকচার পেলভিস উইথ ইউরেথ্রাল ডিসরাপশন ইনজুরি, অর্থাৎ মেমব্রেনাস ইউরেথ্রাল ইনজুরি। সাসপেক্ট দ্য ডায়াগনোসিস কেস অফ, যখন পেলভিক ফ্র্যাকচার হবে তখন আমরা এটা করব। এবং আমরা কিভাবে বুঝবো, পেশেন্ট ইউরিনারি রিটেনশন হবে, অর্থাৎ পেশেন্ট ভয়েড করতে পারবে না, দেন হলো ব্লাড আসবে, পেইন হবে, দেন সাসপেক্টেড ইউরেথ্রাল ইনজুরি আমরা কি করব, ইউরেথ্রোগ্রাম করব, কি ওয়াটার সলিউবল কন্ট্রাস্ট দিয়ে। দেন হলো ইনিশিয়াল ম্যানেজমেন্ট একই রকম, বালবার ইউরেথ্রার মতোই আমরা সুপ্রাপিউবিক ক্যাথেটার প্লেস করব, অর্থাৎ এসপিসি করব। তারপরে যদি আমাদের কোনো কারণে যদি আমাদের ব্লাডার রাপচার হয়, পেলভিক ফ্র্যাকচারের জন্য যদি আমাদের পেশেন্টকে সার্জারি করতে, সেগুলো আমরা করব, কিন্তু ইউরেথ্রাল ম্যানেজমেন্ট হবে ইউরেথ্রোপ্লাস্টি, ইউরেথ্রাল ম্যানেজমেন্ট হবে ইউরেথ্রোপ্লাস্টি, অর্থাৎ আমরা নতুন করে ইউরেথ্রাটা তৈরি করব। তারপরে আরেকটা কমন ডিজিজ নিয়ে আমি আলোচনা করি আজকে, সেটা হলো স্ট্রিকচার ইউরেথ্রা, স্ট্রিকচার ইউরেথ্রা, ইউরেথ্রাল স্ট্রিকচার বা স্ট্রিকচার ইউরেথ্রা। হ্যাঁ, এটা মোস্ট কমন, এটা আমাদের লং কেস হিসাবে অনেক সময় পরীক্ষায় থাকে, অথবা এটা আমাদের প্রোস্টেটের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে হিসাবে এই ডিজিজটা অবশ্যই আমাদের আসবে। সো আমরা আমাদেরকে এটা একটা ভালো করে পড়তে হবে। এখানে প্রথমেই আছে স্ট্রিকচার ইউরেথ্রার কজ, ইউরেথ্রা সে কজের মধ্যে কি কি হতে পারে, যেমন ধরেন বিভিন্ন গ্রুপে এটা ভাগ করা হচ্ছে, ইনফ্লামেটরি হতে পারে, ট্রমাটিক হতে পারে, আয়াট্রোজেনিক হতে পারে, ইডিওপ্যাথিক হতে পারে। ইনফ্লামেটরির মধ্যে কি হতে পারে, ইউরেথ্রাইটিস হতে পারে, বিএক্সও হতে পারে, বেলানাইটিস, জেরোটিকা অবলিটারেস। ট্রমাটিক যেমন আমরা ইউরেথ্রাল ইনজুরি হতে পারে, ইট মে বি ইনস্ট্রুমেন্ট বা অন্য কোনো কারণে। আয়াট্রোজেনিক অর্থাৎ আমরা ক্যাথেটার করতে গিয়ে ইনজুরি করলাম, অথবা রেডিক্যাল পোস্টেক্টমি করতে গিয়ে করলাম, অথবা আমরা রেডিওথেরাপি দিলাম, যার কারণে আমাদের ইউরেথ্রাল ইনজুরি হতে পারে। অথবা যেটা হতে পারে, যেখানে কোনো কারণ পাওয়া গেল না, আমরা সেটাকে ইডিওপ্যাথিক বলতে পারি। সো কজেস অফ ইউরেথ্রাল স্ট্রিকচার আমাদেরকে পড়ে মনে রাখতে হবে। তারপর আসি ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচার কি হবে, ইউরেথ্রাল স্ট্রিকচার হয়েছে, সো ইউরেথ্রা যেহেতু
যেহেতু ইউরেথ্রা স্ট্রাকচার হয়েছে, সো কি হবে, পেশেন্ট স্বাভাবিকভাবে ভয়েড করতে পারবে না, অর্থাৎ স্বাভাবিকভাবে পেশেন্টের কি হবে, ইউরিন পাস করতে পারবে না। সো স্বাভাবিকভাবে ইউরিন পাস করতে না পারা যে সমস্যাগুলা, সাধারণত সেই সমস্যাগুলো হবে, যেমন হেজিটেন্সি অফ মিক্সুরেশন, অর্থাৎ প্রস্রাব করতে গেলে প্রস্রাবটা ডিলে হবে, নর্মাল যেভাবে আসার কথা সেভাবে আসবে না। হেজিটেন্সি, আর্জেন্সি, ফ্রিকোয়েন্সি, এই শব্দগুলো আমরা পড়বো প্রোস্টেট চ্যাপ্টারে আরো ভালো করে, প্রত্যেকটা টার্ম নিয়ে আমরা তখন আলোচনা করব। হ্যাঁ, সো এখানে কি হবে, স্ট্রাকচার ইউরেথ্রার ক্ষেত্রে ক্লিনিক্যাল ফিচার হেজিটেন্সি অফ মিক্সুরেশন হবে, স্ট্রেইনিং অর্থাৎ পেশেন্টকে ভয়েড করার জন্য প্রেসার দিতে হবে, নর্মাল যতটুকু প্রেসার দেওয়ার কথা তার চেয়ে বেশি প্রেসার দিতে হবে। প্রেসার দেওয়ার পরও দেখা যাবে যে ইউরিন ফ্লোটা কম হচ্ছে। সো আমরা চেষ্টা করব এই মেডিকেল টার্মগুলো শেখার জন্য। হ্যাঁ, আমরা বাংলায় হয়তো বলতে পারবো যে প্রস্রাব করতে গেলে পেশেন্ট ঠিক মতো করতে পারবে না, পেশেন্টের যতটুকু প্রস্রাব হওয়ার কথা ততটুকু হবে না, পেশেন্টকে বেশি বেশি চাপ দিয়ে পেশা করতে হবে। এইগুলা যেমন আমরা বাংলায় মনে রাখার চেষ্টা করবো, সেমন মেডিকেল টার্মগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো, যেমন হেজিটেন্সি অফ মিক্সুরেশন, স্ট্রেনিং টু ভয়েড অ্যান্ড পুয়ার ইউরিনারি ফ্লো, এরকম হবে এই ক্লিনিক্যাল ফিচার। এছাড়া কি হতে পারে, এছাড়া ক্লিনিক্যাল ফিচার হতে পারে পেশেন্টের কি ইউরিনারি ইনফেকশন হতে পারে বারবার। হ্যাঁ, তারপরে পেশেন্টের মাঝে মধ্যে ইউরিনারি ইনফেকশন রিলেটেড যে সমস্যাগুলো, পেশেন্টের ফিভার আসতে পারে, বার্নিং সেন্সেশন হতে পারে। সো এই সকল জিনিসই হবে। আমরা কিভাবে স্ট্রাকচার ইউরেথ্রাল ইনভেস্টিগেশন করব, স্ট্রাকচার ইউরেথ্রাল ইনভেস্টিগেশন দেখেন কিছু ইনভেস্টিগেশনের নাম এখানে বলা আছে, ইউরোফ্লোমেট্রি, ইউরেথ্রোস্কোপি, ইউরেথ্রোগ্রাফি এন্ড আল্ট্রাসোনোগ্রাফি। হ্যাঁ, আমরা এগুলো বোঝার চেষ্টা করব। ইউরোফ্লোমেট্রি হলো একজন পেশেন্ট এটা একটা ইসিজির মতো একটা ট্রেস থাকে, ইসিজির মতো। ওকে, একটা পেশেন্ট ইউরিন ভয়েড করবে, অর্থাৎ সে ইউরিন পাস করবে, তখন আমরা এটাকে এই যে ডাইনামিক যে 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 বৈশিষ্ট্যটা হবে সেটাকে আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করব। এটা হলো ইউরোফ্লোমেট্রি। বেলিয়ান লাভস একটা ছবিও আছে ইউরোফ্লো, আপনারা দেখে নেবেন। ইউরেথ্রোস্কোপি অর্থাৎ আমরা এন্ডোস্কোপ দিয়ে ইউরেথ্রার ভেতরটা দেখব। ইউরেথ্রোগ্রাফি অর্থাৎ আমরা এক্সরে করব, এক্সরে করে কন্ট্রাস্ট এক্সরে দিয়ে আমরা ইউরেথ্রা দেখব, আর আলট্রাসোনোগ্রাফি করব। সো ইউরোফ্লোমেট্রি, ইউরেথ্রোস্কোপি, ইউরেথ্রোগ্রাফি এবং আলট্রাসোনোগ্রাফি, এই ইনভেস্টিগেশনগুলোর মাধ্যমে আমরা এই ডিজিজটা ডায়াগনোসিস করতে পারি। তারপর আসি সামারি বক্স 79.5 এ কি বলা আছে, কিভাবে আমরা ডায়াগনোসিস অফ ইউরেথ্রাল স্ট্রাকচার করতে পারি। একটা suspect the diagnosis of urethral picture in a young man with poor urinary stream, অর্থাৎ শেষ ইউরিন স্বাভাবিকভাবে পাস করতে পারবে না। দেন আমরা ডায়াগনোসিসের জন্য এই যে ইউরেথ্রোস্কোপি, ইউরেথ্রোগ্রাফি, ইউরোফ্লোমেট্রি, আল্ট্রাসোনোগ্রাফি, এই ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করব। এবং আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হবে, সেটা হলো ইউরিনারি ইনফেকশন আমাদের এক্সক্লুড করা, কারণ আমি বলেছি যে স্ট্রাকচার ইউরেথ্রাতে ইউরিনারি ইনফেকশন কমনলি হবে। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হলো যে স্ট্রাকচার ইউরেথ্রা, অর্থাৎ আমি যদি বাংলায় বলি এটা ন্যারো হয়ে গিয়েছে, ইউরেথ্রাটা ন্যারো হয়ে গিয়েছে, সো আমরা ইউরেথ্রাটা ডাইলেটেশন করব। ইউরেথ্রা ডাইলেটেশন প্রিভিয়াসলি অতীতে খুব অনেক বেশি ইউজ করা হতো, এখন আর ওভাবে ইউজ করা হয় না। এখন আমরা যেটা মেইনলি করি সেটা হলো আমরা ইউরেথ্রোপ্লাস্টি। ওকে, আর যদি কোনো পেশেন্টের ইউরেথ্রোপ্লাস্টি করা না যায়, পেশেন্টের যদি অনেক বয়স হয়, সেক্ষেত্রে আমরা ডাইলেটেশন করব, ইউরেথ্রাল ডাইলেটেশন। সো ট্রিটমেন্টের মধ্যে কি স্ট্রাকচার ইউরেথ্রাল, একটা হলো ইউরেথ্রোপ্লাস্টি আমরা প্রথমে বলবো, দেন আমরা কিছু কিছু স্পেশাল ক্ষেত্রে ইউরেথ্রাল ডাইলেটেশনের কথা বলবো। সো একই স্লাইড দুবার হয়েছে, আমি তারপরে যাই। ট্রিটমেন্ট অফ ইউরেথ্রাল স্ট্রাকচার, আবার এখানে আমরা দেখছি সামারি বক্স 79.6 এ স্ট্রাকচার ইউরেথ্রা ট্রিটমেন্ট সম্পর্কে বলা আছে। নিউলি ডায়াগনোস স্ট্রাকচার আর বেস্ট ট্রিটেড ইনিশিয়ালি বাই ইন্টারনাল ইউরেথ্রোটমি। এইটা আমরা বোঝার চেষ্টা করি, ইন্টারনাল ইউরেথ্রোটমি। সরি, এখানে আমি যেটা বলেছিলাম সেটা হলো দুটা ডিজিজের কথা বলেছিলাম, দুটা ট্রিটমেন্টের কথা বলেছিলাম স্ট্রাকচার ইউরেথ্রার, ম্যানেজমেন্ট অফ স্ট্রাকচার ইউরেথ্রার। একটা হলো ইউরেথ্রাল ডাইলেটেশন, একটা হলো ইউরেথ্রোপ্লাস্টি, আমি আরেকটা মিস করে গিয়েছি, সেটা হলো ইন্টারনাল ইউরেথ্রোটমি। ওকে, অর্থাৎ স্ট্রাকচার ইউরেথ্রা তিনটা ট্রিটমেন্ট, একটা হলো ইন্টারনাল ইউরেথ্রোটমি, ইউরেথ্রাল স্ট্রাকচার অথবা ইউরেথ্রোপ্লাস্টি, তিনটা প্রসিডিউর আমরা করতে পারি। সো এখানে আসি ইন্টারনাল ইউরেথ্রোটমি। ইন্টারনাল অর্থাৎ ভেতরে, অর্থাৎ আমরা সিস্টোস্কোপ দিয়ে ইউরেথ্রার ভিতরে গিয়ে আমরা ইউরেথ্রাটা কেটে দিতে পারি, ইউরেথ্রোটমি, অর্থাৎ আমরা ইউরেথ্রাটা কেটে দিতে পারি। এতেও অনেক সময় পেশেন্টের সমস্যা ফিল হয়ে যেতে পারে, যেমন দেখা যাচ্ছে যে 50% কেসে এই ধরনের একটা প্রসিডিউরে পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে।
সো ইন্টারনাল ইউরেথ্রোটমি করতে পারি, তারপর হলো আমরা ডাইলেটেশন করতে পারি, তারপরে হলো আমরা ইউরেথ্রোপ্লাস্টি করতে পারি। ওকে, দেন এখানে আমি জাস্ট দুটো ছবি বেলিন লাভস থেকে নেওয়া আছে, একটা ফিগার হলো 79.9 আর একটা হলো ফিগার 79.10। এখানে এই যে স্ট্রাকচার ইউরেথ্রা, এটা কোন পার্ট? বালবার পার্ট। ওকে, তাই না? স্ট্রাকচার ইউরেথ্রা হচ্ছে। আর এখানে যেটা হচ্ছে গনোরিয়াল স্ট্রাকচার, এটা বালবার ইউরেথ্রা। এই যে ইউরেথ্রাটা যদি দেখি আমরা, এই যে হ্যাঁ স্ট্রাকচার হয়ে গেছে, জাস্ট ছবিটা দেখার জন্য ইউরেথ্রোগ্রাম। তারপর এটা আমি আগেই বলেছি নরমাল, এটা হলো নরমাল, এটা বেলিয়ান লাভসে নাই, এটা আমি ইন্টারনেট থেকে কালেক্ট করে নিয়েছি, সো আপনারা এটা দেখে নিতে পারেন। দেন আসি আমাদের একটা গুরুত্বপূর্ণ সার্জারি, সার্কামসিশন। হ্যাঁ, আমি মনে করি যে প্রত্যেক এমবিবিএস ডক্টর সার্কামসিশন জানা উচিত, কারণ বাংলাদেশে হিউজ পরিমাণ সার্কামসিশন হয়, আমরা এগুলো এখনো আমাদের হাজামের কাছে ছেড়ে দিয়ে রাখছি। এবং আমার একটা প্রেজেন্টেশন আছে যেখানে হলো এই যে হাজাম রিলেটেড কি কি কমপ্লিকেশন হয়, এখনো দেখলে আসলে গা শিউরে উঠের মতো ডেঞ্জারাস ইনজুরি। সো আমাদের সবার অন্তত এজ এ ডক্টর হিসেবে, আমি যেই ডাক্তারই হই না কেন, আমার অন্তত সার্কামসিশন আমার মনে হয় যে আমাদের শিখে রাখা উচিত এবং ভালোভাবে শিখে রাখা উচিত, নয়তো কিন্তু সার্কামসিশন নিয়ে বিপদে পড়ার সম্ভাবনা আছে। সো আমরা আসি সার্কামসিশন। সার্কামসিশন ইজ এ সার্জিক্যাল প্রসিডিউর, হ্যাঁ, যেখানে আসলে যেটা করা হয় সেটা হলো যে একটা প্রিপিউস অফ দা পেনিসটা আমরা এক্সারসাইজ করে ফেলে দেই। সো এটা আমরা বাংলায় মুসলমানি বলে থাকি, আমরা অনেক সময় মনে করি এটা মুসলমানরা করে থাকে বা এটা করলে মুসলমান হয়, আসলে জিনিসটা তাই না। এমনকি দেখা যাচ্ছে যে যে জিউস অর্থাৎ ইহুদি, তারাও, তাদের ধর্মটা তো আমাদের মুসলিম ধর্ম চেয়ে আগে এসেছে, তারাও এটা প্র্যাকটিস করে, এবং দেখা যাচ্ছে যে তারা না, এর আগেও ব্যাবিলিয়ন সম্প্রদায়ের লোকজন অথবা আফ্রিকান ট্রাইবরা এটা প্রায় 5,000 বছর আগ থেকে আমরা এটা দেখে আসি। অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে এটা কি হয়, ফেরাউনদের আমলে বা ফারাওদের আমলে বা তার আমলেও এটা এটা সাধারণত প্র্যাকটিস হয়ে আছে। সো এটা এখনো প্র্যাকটিস হয়, এটা যেমন মুসলিমরা করে, এটা যেমন জিউসরা করে, এটা অনেক সময় খ্রিস্টানরা করে, এবং অনেক আফ্রিকান ট্রাইবরা এই সার্কামসিশনটা করে। ইভেন ফিমেল সার্কামসিশন অলসো একটা প্রসেস চালু আছে, যেটা অলরেডি পৃথিবীতে ডাব্লিউএইচও বা অন্যান্যরা, পৃথিবীর অনেক রাষ্ট্র এটাকে নিষেধ করে দেওয়া হয়েছে। সো সার্কামসিশনের জন্য আমরা প্রথমে যেটা পড়বো সেটা হলো সার্কামসিশনের ইন্ডিকেশন কি, আমরা এটা বোঝার চেষ্টা করব। হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ সার্কামসিশন? হ্যাঁ, মোস্ট কমনলি পারফর্ম হলো, এক নাম্বার সবচেয়ে বেশি এটা যে কারণে করা হয় সেটা হলো রিলিজিয়াস অথবা সোশ্যাল রিজনে। হ্যাঁ, আমরা শুধু ধর্মীয় কারণ বলবো না, আমরা সামাজিক কারণও বলবো। হ্যাঁ, হয়তো আমাদের দেশে ধর্মীয় কারণে বেশি হচ্ছে, কিন্তু আফ্রিকাতে সামাজিক কারণে বেশি হচ্ছে। হ্যাঁ, অথবা ইহুদিদের ক্ষেত্রে ধর্মীয় কারণে বেশি হচ্ছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা সামাজিক কারণে বেশি হচ্ছে। সো আমরা মেডিকেল টার্ম হিসাবে ইউজ করার চেষ্টা করব। ইন্ডিকেশন অফ সার্কামসিশন মোস্ট কমন হলো সোশ্যাল অথবা রিলিজিয়াস রিজন। আর এছাড়া অন্যান্য কি কারণে হতে পারে, যদি ফাইমোসিস থাকে তাহলে ফাইমোসিসের জন্য করতে পারি আমরা। প্যারাফাইমোসিস আরেকটা জিনিস আছে, সেটা এখানে লেখা নাই। ফাইমোসিসের জন্য করে থাকি আমরা, প্যারাফাইমোসিসের জন্য করে থাকি। তারপরে বিএক্সও, বেলানাইটিস জেরোটিক অবলিটারেন্স, এটার জন্য করতে পারি আমরা। বেলানো প্রোস্টাইটিসের জন্য করতে পারি, বেলানাইটিসের জন্য করতে পারি, প্রোস্টাইটিসের জন্য করতে পারি। হ্যাঁ, এছাড়া আমাদের রিকারেন্ট ইউরিনারি ইনফেকশন যদি হয় তখন আমরা সার্কামসিশন ইজ ইন্ডিকেটেড। ওকে, সো আমরা এই সকল কারণে করতে পারি। আমি পার্সোনালি যেমন সার্কামসিশন প্র্যাকটিস করি, যদিও আমি ইউরোলজিস্টও না, পেডিয়াট্রিক সার্জনও না, কিন্তু হয়তো আমি বলতে পারি যে সামাজিক দায়িত্ব হিসেবে আমি সার্কামসিশন প্র্যাকটিস করি। হ্যাঁ, দেন আসি আমরা ইন্ডিকেশন। অ্যাডাল্টের ক্ষেত্রে কি হতে পারে? অ্যাডাল্টের ক্ষেত্রে হতে পারে যে অ্যান ইনএবিলিটি টু রিট্রাক্ট দ্য ফোর স্কিন ফর সেক্সুয়াল ফাংশন। ওকে, এই কারণে যদি ফোর স্কিনটা রিট্রাক্ট না হয় সেক্ষেত্রে আমরা করতে পারি। যারা আর্লি এজে ধর্মীয় কারণে অথবা সামাজিক কারণে যারা সার্কামসিশন করে না, অ্যাডাল্ট এজে তাদের সাধারণত এই কারণে তাদের এটা করা হইতে পারে। হ্যাঁ, আর আমরা আরেকটা ইন্ডিকেশন দেখবো, সেটা হলো প্রিভেনশন অফ এইচআইভি। হ্যাঁ, জন্য আমরা সাধারণত সার্কামসিশন করা হয়ে থাকে, এবং ডাব্লিউএইচও এটা সাধারণত আফ্রিকাতে একটা লার্জ স্কেলে প্রোগ্রাম নিয়ে এই সার্কামসিশনটা করে থাকে। সো আমরা কি পড়লাম? সার্কামসিশনের ইন্ডিকেশন কি কি দেখলাম। প্রথম ইন্ডিকেশন হলো সোশ্যাল অথবা রিলিজিয়াস। দেন হলো কিছু মেডিকেল ডিজিজ আছে। মেডিকেল ডিজিজের মধ্যে কি আছে? ফাইমোসিস আছে, প্যারাফাইমোসিস আছে, বিএক্সও আছে, প্রোস্টাইটিস আছে, বেলানাইটিস আছে, বেলানোপ্রোস্টাইটিস আছে, রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে। দেন আমরা কি অ্যাডাল্টের ক্ষেত্রে কি কি কারণে করতে পারি? ইনএবিলিটি টু রিট্রাক্ট দ্য ফোর স্কিন
ইন অ্যাডাল্ট এজ, সেগুলো করতে পারি, অথবা আমরা কি করতে পারি, প্রিভেনশন অফ এইচআইভি অথবা ক্যান্সার, এই দুটাও আমরা বলতে পারি যে পেনাইল ক্যান্সার, এই দুটো প্রিভেন্ট করার জন্য আমরা সার্কামসিশনে করতে পারি বা ইন্ডিকেশন। দেন টেকনিক, টেকনিকের মধ্যে কি আছে আমি এখানে দুটা ছবি দেখাই, ছবি দেখে আমি দুটা টেকনিকের কথা বলি। যেমন একটা হলো হলি স্টার অথবা প্লাস্টিবেল, এটা একটা টেকনিক আছে। আর হলো আমরা যে টেকনিকটা সাধারণত ব্যবহার করে থাকি সেটা হলো ডিসেকশন প্রসিডিউর। এই যে একটা আছে প্লাস্টিবেল, এই ধরনের একটা ডিভাইস, এটা একটা ডিভাইস, এই ডিভাইসের সাহায্য নিয়ে আমরা করতে পারি। সাধারণত এটা খুব একটা কস্ট এফেক্টিভ হয় না, যার কারণে আমাদের এখানে খুব একটা প্র্যাকটিস নাই, কিন্তু অনেক দেশে এটা প্র্যাকটিস আছে। আর আমরা যেটা করি এটা হলো ডিসেকশন মেথড। ওকে, এটা হলো প্লাস্টিবেল প্রসিডিউর, অর্থাৎ একটা এখানে এই যে এখানে একটা প্লাস্টিবেল একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় টু প্রটেক্ট দ্য গ্ল্যান্ডস পেনিস, তারপরে আমরা বাকি সার্কামসিশনটা করা হয়। আর আমরা সাধারণত যেটা করি সেটা হলো এই যে ডিসেকশন মেথড, অর্থাৎ দেখে দেখে। আরেকটা প্রসেস আছে গিলোটিন মেথড। এই প্রসেসটা সম্পর্কে কি বলা আছে আমি একটু দেখে আসি। এই যে to see one boy with partial or total amputation of the glands is enough to realize the fully of this technique। এটা হলো গিলোটিন মেথড, এই যে এখানে বলা আছে, এই টেকনিকটার কথা এখানে বলা আছে। এটা আমরা হুমায়ুন আহমেদের নাটকেও দেখবো, সাধারণত হাজামরা এভাবে করে থাকে, পেনিসটাকে এভাবে লক করে দেন তারা ক্রাশ ডাউন করে। হ্যাঁ, গিলোটিন মানে আগের দিনে মানুষকে শাস্তি হিসাবে যখন কি বলে গর্দান নেওয়া হয় বা মস্তিষ্ক বা আরেকটা কি জানি টার্ম আছে আমার মনে পড়ছে না, সো সেই ধরনের একটা প্রসিডিউর গিলোটিন প্রসিডিউর। সো আমরা এই প্রসিডিউরটা করব না, কোনোভাবেই আমরা এটা প্র্যাকটিস করব না। এবং বেলিয়ান লাভসে এটা সম্পর্কে বলা আছে যে একটা টোটাল অথবা পার্শিয়াল অ্যাম্পুটেশন অফ দ্য গ্ল্যান্ডস পেনিস, অর্থাৎ দেখা গেল যে আমি এরকম সার্কামসিশন করতে গিয়ে গ্ল্যান্ডস পেনিস ইনজুরি করে ফেলছি। আমার কাছে বেশ কিছু ছবি আছে এই রিলেটেড, যে গ্ল্যান্ডস পেনিস ইনজুরি করেছে হাজামরা, পরে সেটা আমাদের সিএমএস এ নিয়ে এসেছে, ডিফারেন্ট সিএমএস এ। সো এটা আমি আমার কালেকশনে রেখেছি ফর মানে সবাইকে বোঝানোর জন্য বা এই টেকনিকটা সম্পর্কে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। সো আমরা এই প্রসেসটা প্র্যাকটিস করব না, আমরা সার্কামসিশনের জন্য যে প্রসেসটা প্র্যাকটিস করব সেটা হলো ডিসেকশন মেথড। এবং আমরা আমাদের অপারেটিভ সার্জারি বই থেকে বাকি সার্কামসিশনের প্রসেসগুলো আমরা পড়ে নেব। আমরা সার্কামসিশনের প্রসেসগুলো পড়তে হবে, এটা আমরা লোকাল দিয়েও করতে পারি অথবা কর্ডাল অ্যানাস্থেসিয়া দিয়ে করতে পারি, জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে করতে পারি। তারপরে আমরা প্রসিডিউর কোনটার পর কোনটা করব এই জিনিসগুলো আমরা সাধারণত অপারেটিভ সার্জারি বই থেকে পড়ে নেব। সো সার্কামসিশন কি বলা হচ্ছে এখানে, এটাতে মোস্ট কমনলি করা হয় কালচারাল রিজিয়নে। তারপরে হলো কি কি কারণে করা হয়, ইন্ডিকেশন হলো ট্রু প্রাইমেসি যদি থাকে সেটা করা হয়। এবং আমাদেরকে এখানে আরেকটা জিনিসের ব্যাপারে সতর্কতা করা হয়েছে যে সার্কামসিশনের জন্য কখন আমরা মনোপোলার ডায়াথার্মি ইউজ করব না, আমরা যখন ডায়াথার্মি চ্যাপ্টার করব তখন আমরা দেখব হোয়াট ইজ মনোপোলার। আরেকটা তাহলে আমরা কি ইউজ করব, আমরা ইউজ করব বাইপোলার ডায়াথার্মি। ওকে, আমরা বাইপোলার ডায়াথার্মি ইউজ করব, মনোপোলার ডায়াথার্মি কখনো ইউজ করব না। এটা শুধু পেনিসে না, এরকম অর্গানগুলোতে আমরা মনোপোলার ডায়াথার্মি ইউজ করব, যেমন ফিঙ্গারের ক্ষেত্রে আমরা মনোপোলার ডায়াথার্মি ইউজ করব, কারণ এটা টোটাল জিনিসটা বার্ন হয়ে যেতে পারে। দেন একটা ডিজিজ সম্পর্কে বলা আছে প্যারাফাইমোসিস। আমি আগেই বলেছি যে এটা সম্ভবত আমার লাস্ট স্লাইড, আমি আগেই বলেছি যে অনেকগুলো ডিজিজ সম্পর্কে আমাদের এখানে বলা আছে। সেই ডিজিজের মধ্যে ডিজিজগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ডিজিজ নিয়ে আমি আলোচনা করেছি। আমার এই লেকচারটা যেমন আপনারা অ্যাক্সেসে পাবেন, তেমন আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলও আপনারা পাবেন, যেটা লেফটেন্যান্ট কর্নেল নাসির নামে ইউটিউবে আছে, ওখানেও রাখা আছে, আপনারা যে কোনো খান থেকে এটা এই লেকচারটা দেখে নিতে পারেন। সো প্যারাফাইমোসিস সম্পর্কে কি বলা আছে, এটা এই ফোর স্কিন যখন রিট্রাক্ট হবে, অর্থাৎ ফোর স্কিনটা পেছনের দিকে রিট্রাক্ট হবে, হয়ে কি হবে এখানে একটা স্ট্র্যাঙ্গুলেশন তৈরি করবে, করে কি হবে ভেনাস এবং লিম্ফেটিক গ্ল্যান্ডস পেনিসে ভেনাস এবং লিম্ফেটিক অবস্ট্রাকশন হবে, হয়ে ফোর স্কিনটা অনেক বড় হয়ে যাবে। আপনারা ইউটিউবে অথবা গুগলে সার্চ দিয়ে একটা ছবি দেখে নিতে পারেন প্যারাফাইমোসিস, তাহলে সবসময় মনে থাকবে। প্যারাফাইমোসিসের জন্য ট্রিটমেন্টের জন্য আমরা দুটা, একটা কনজারভেটিভ মেথড ইউজ করতে পারি অথবা সার্জারি মানে আমরা সার্কামসিশন করে দিতে পারি, অথবা আমরা কনজারভেটিভ যেমন আইস ব্যাক অ্যাপ্লাই করতে পারি, জেন্টাল ম্যানুয়াল কম্প্রেশন করতে পারি, অথবা আরেকটা যেটা আমাদেরকে মনে রাখতে হবে এটা হলো ডরসাল স্লিট, এই যে ডরসাল স্লিট, অর্থাৎ প্রিফিউসের উপরের অংশটা শুধু স্লিট করে কেটে দেওয়া আপাতত ইমার্জেন্সির জন্য, এটা একটা ইমার্জেন্সি।
প্যারাফাইমোসিস ইজ এ ইমার্জেন্সি ডিজিজ, যার কারণে আমি এটা এখানে তুলে নিয়ে আসি। ফাইমোসিস ইজ নট ইমার্জেন্সি ডিজিজ, হাইপোস্পিডিয়াস ইজ নট ইমার্জেন্সি ডিজিজ, প্যারাফাইমোসিস ইজ এ ইমার্জেন্সি ডিজিজ। সো আমাদেরকে এটা ইমার্জেন্সি ভাবে ম্যানেজ করতে হবে। এই জন্য প্যারাফাইমোসিসটা কি এবং কতটুকু ছবি দেখলে আপনারা বাকিটা বুঝবেন। এমার্জেন্সি ক্ষেত্রে কি কি করতে পারি আমরা, ডরসাল স্লিট করতে পারি সার্জিক্যাল অথবা সার্কামসিশন করে দিতে পারি। এছাড়া আমরা কনজারভেটিভ ভাবে এটা ম্যানেজ করতে পারি। সো আজকে এতটুকু, ধন্যবাদ। নেক্সট ডেতে আবার দেখা হবে। আমি আশা করছি যে আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ সবাইকে।